বন্যায় বাংলাদেশে মানবিক বিপর্যয়ের জেরে আবারও আলোচনায় ভারতের পানি আগ্রাসন, পাল্টাবাদী কি সমাধান? ভারতে আশ্রিত শেখ হাসিনাকে দেশে ফেরাতে প্রত্যর্পণ চুক্তিতে আসার আলো, দিল্লির অসহযোগিতার আভাসে হতাশা। পরীক্ষামূলক যাত্রায় চীনের উড়ন্ত যান AS700, পর্যটক আর স্বল্প দূরত্বে যাত্রী পরিবহনে নজর। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। আন্তর্জাতিক আইন অমান্য করে অভিন্ন নদীতে শত শত বাঁধ নির্মাণই শুধু নয়, এর অপব্যবহারে দক্ষ ভারতের কুটচালে চরম মাশুল দিচ্ছে ভাটির দেশ বাংলাদেশ। প্রতি বছরই ভারতের কারণে খরায় পুড়ে বন্যায় তলিয়ে নষ্ট হচ্ছে বিস্তীর্ণ অঞ্চলের ফসলি জমি, ঢলে ভেসে যাচ্ছে ঘরবাড়ি আর গবাদি পশুর খামার। গত সপ্তাহে ভারতের বাঁধ খোলার পর বন্যায় বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে মানবিক বিপর্যয় দেখা দিলে দাবি ওঠে পাল্টা বাঁধ নির্মাণের। এখন প্রশ্ন হচ্ছে, পাল্টা বাঁধ বানালেই কি সমাধান মিলবে? যদি নদী না থাকে, টিকবে কিভাবে বাংলাদেশের অস্তিত্ব? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। নগদ লাভের আশায় একের পর এক অভিন্ন নদীতে পানির দখল নিচ্ছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। জলবিদ্যুৎ কেন্দ্র সহ নানামুখী প্রকল্পে পানির যোগান দিতে 54টি নদীতে দেশটি তৈরি করছে অসংখ্য বাঁধ, ব্যারেজ ও রিজার্ভার। ইচ্ছামতো আটকে রাখছে গঙ্গা, ব্রহ্মপুত্র, তিস্তা, মহানন্দা ও বরাকের মতো যৌথ নদীর পানি। খরায় শুকিয়ে ফেলে বর্ষায় ডুবিয়ে দেয়া পানি নিয়ে দিল্লির বহু পুরনো এমন রাজনীতির কারণে ক্রমাগত খুন হচ্ছে বাংলাদেশের নদ নদী। মানচিত্র থেকে মুছে যাচ্ছে সেগুলোর চিহ্ন। নদী না থাকলে কি হবে বাংলাদেশের? বাঁধের বদলে নতুন বাঁধ দিলে কি থামানো যাবে ভারতের পানি সন্ত্রাস? উজানে নদীর পানি আটকে রাখলে ভাটিতে ভরাট হয়ে যায় নদীর তলদেশ। বর্ষার বাড়তি পানি প্রবাহ সামলাতে পারে না গভীরতা হারানো মৃতপ্রায় নদী। ভারত ও বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে স্মরণকালের নজিরবিহীন চলমান বন্যার পেছনে রয়েছে দিল্লির আগ্রাসী মনোভাবের প্রভাব। নদীর অবদানে বাংলাদেশের মতো যেসব দেশের জন্ম, নদী মরে গেলে বিপন্ন হয়ে যাবে সেসব দেশের অস্তিত্ব। ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম সহ দেশের 12টি জেলার সাম্প্রতিক চিত্র মনে করিয়ে দিচ্ছে ভারতের কারণে নদীমাতৃক দেশের জন্য নদীই হয়ে উঠছে অস্তিত্বের হুমকি। 1975 সালে 41 দিনের জন্য পরীক্ষামূলকভাবে ভারত চালু করেছিল মরণবাঁধ ফারাক্কা। চাঁপাইনবাবগঞ্জ জেলার পশ্চিম সীমান্ত থেকে প্রায় 18 কিলোমিটার উজানে গঙ্গা নদীর উপর এই বাঁধ তৈরির পেছনে ছিল কলকাতা বন্দর বাঁচানোর অজুহাত। সাময়িক সময়ের জন্য চালানোর কথা বললেও আজ পর্যন্ত ফারাক্কা বন্ধ করেনি ভারত। এই বাঁধের প্রভাবে বাংলাদেশের মানচিত্র থেকে মুছে গেছে প্রায় 20টির বেশি নদী। একেবারেই নাজুক আরও 100টির অবস্থা। শুকিয়ে চর পড়েছে পদ্মায়। ক্ষতিগ্রস্ত হচ্ছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার কৃষি ব্যবস্থা। ফারাক্কার কারণে হুমকির মুখে আছে বাংলাদেশের অমূল্য সম্পদ সুন্দরবন। তিস্তা নদীতে গজলডোবা বাঁধ দিয়ে একতরফা পানি প্রত্যাহার করে নিচ্ছে ভারত। এর কারণে গ্রীষ্মকালে পানির অভাবে খাঁ খাঁ করে বিশাল অঞ্চল। 10 ভাগেরও নিচে নেমে এসেছে তিস্তার জলপ্রবাহ। ফারাক্কা ও গজলডোবা ছাড়াও ফুলবাড়িতে মহানন্দা নদীর উপর বাঁধ, যশোরে কোদলা নদীর উপর বাঁধ, মনু নদীতে নলকাথা বাঁধ, খোয়াই নদীর উপর চাকমাঘাট বাঁধ, গোমতী নদীর উপর মহারানী, মুহুরী নদীর উপর ডুম্বুর বাঁধ সহ ভারত নিয়ন্ত্রণ করছে অসংখ্য ড্যামের কার্যক্রম। বন্যা নিয়ন্ত্রণ, বিদ্যুৎ উৎপাদন সহ নানা কারণে দেশটির নদ নদীগুলোতে দেয়া বাঁধের সংখ্যা 5000-এর বেশি। দুই দেশের মধ্য দিয়ে প্রবাহিত নদীগুলোতে ভারতের বেআইনি বাঁধ নির্মাণ, আন্তঃনদী সংযোগ প্রকল্পের মতো ভয়াবহ বিভিন্ন পদক্ষেপে মরুভূমি হওয়ার পথে এগুচ্ছে বাংলাদেশ। এবারের বিধ্বংসী বন্যার কারণে আলোচনায় আসছে নদী নিয়ে দিল্লির সুদূর প্রসারী চক্রান্তের নানা দিক। ভাটার দিকেই নামবে নদীর পানি। সে কারণে বাংলাদেশ সীমান্তে দ্বিতীয় ফারাক্কা কিংবা অন্য কোনো বাঁধ দিয়ে ঠেকানো যাবে না উজানের ঢল। আলোচনার টেবিল হোক কিংবা আদালতের কাঠগড়া, ভারতের পানি সন্ত্রাসের বিরুদ্ধে গড়ে তুলতে হবে দীর্ঘমেয়াদী প্রতিরোধ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।
কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ার নিয়ম অনুযায়ী এখন থেকে আর 24 দিন ভারতে বৈধভাবে অবস্থান করতে পারবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ছেড়ে পালানোর এই নেত্রীর বিরুদ্ধে এরই মধ্যে দাখিল হয়েছে একাধিক হত্যা মামলা। এমন পরিস্থিতিতে কি করবেন শেখ হাসিনা? ভারতই বা এই নেত্রীর সাথে ঐতিহাসিক বন্ধুত্বের সম্মান রক্ষায় কি পদক্ষেপ নেবে? এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দ্য হিন্দুস্তান টাইমস। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। ভারতে অবস্থান করলেও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যতে কোথায় অবস্থান করবেন এই নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন বলছে, হাসিনার ভারতে অবস্থানের সময় হতে পারে ৪৫ দিন, এরপরই তাকে ত্যাগ করতে হবে ভারত। কিন্তু কেন তিনি ৪৫ দিনের বেশি ভারতে অবস্থান করতে পারবেন না, সেই সমীকরণ তুলে ধরছে সংবাদ মাধ্যমটি। গেল ৫ আগস্ট পদত্যাগ করে হাসিনা ভারতে যাওয়ার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সাবেক প্রধানমন্ত্রীর কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে। এছাড়া দেশটিতে শেখ হাসিনার সাথে সাধারণ পাসপোর্ট নেই বলেও জানা গেছে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন বলছে, শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে, তাই নিয়ম অনুযায়ী তার ভারতে অবস্থানের সময় ফুরিয়ে আসছে। কেননা ভারতীয় ভিসা নীতি অনুযায়ী কূটনৈতিক পাসপোর্টধারী বাংলাদেশি নাগরিকরা ভারতে ভিসা ব্যতীত প্রবেশ করতে পারবেন। সেক্ষেত্রে নির্দিষ্ট ব্যক্তি ৪৫ দিন অবস্থান করতে পারবেন। সেই হিসেবে শেখ হাসিনা ভারতে ২১ দিন ধরে অবস্থান করছেন। তিনি আর ২৪ দিন ভারতে থাকতে পারবেন। তবে যারা সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করবেন তাদের পাসপোর্ট দেওয়া হতে পারে। ভারতে অবস্থানরত শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত হত্যাসহ একাধিক মামলা হয়েছে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে প্রত্যর্পণ বা ফিরিয়ে আনা সংক্রান্ত আইন অনুযায়ী রাজনৈতিক বিবেচনায় ভারত কোনো ব্যক্তিকে তাদের দেশে আশ্রয় দিতে পারে, কিন্তু হত্যা মামলার মতো অভিযোগ থাকলে তা রাজনৈতিক বিবেচনার আওতায় পড়বে না। সেক্ষেত্রে শেখ হাসিনার ভারতে থাকার সময় ফুরিয়ে আসছে। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে অসহযোগিতার আভাস দিয়েছে ভারতের পররাষ্ট্র দপ্তরের একটি সূত্র। ভারতের গণমাধ্যমে জানানো হয়েছে, এই নেত্রীকে সুরক্ষা দিতে সর্বোচ্চ চেষ্টা চালাবে ভারত। এক্ষেত্রে প্রত্যার্পণের অনুরোধ নাকচি শুধু নয়, নানা অজুহাতে স্পষ্ট সিদ্ধান্ত না দিয়ে সময় নষ্ট করার কৌশলে এগুতে পারে নয়াদিল্লি। বিস্তারিত মীর ফাজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। সময় ফুরিয়ে আসছে শেখ হাসিনার। বৈধ উপায়ে আর মাত্র ২৪ দিন ভারতে থাকতে পারবেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী। সম্প্রতি এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ইতিমধ্যে ভারতে ৩ সপ্তাহ কাটিয়ে ফেলেছেন হাসিনা। শেখ হাসিনা যখন দেশ থেকে পালান তখন তার কাছে শুধুমাত্র কূটনীতিক লাল পাসপোর্টটাই ছিল, সাধারণ সবুজ পাসপোর্ট ছিল না। ভারতের ভিসা নীতি অনুযায়ী যেসব বাংলাদেশির কাছে লাল পাসপোর্ট আছে তারা ভিসা ছাড়াই ভারতে প্রবেশ করে সর্বোচ্চ ৪৫ দিন পর্যন্ত অবস্থান করতে পারেন। কিন্তু হাসিনার লাল পাসপোর্টও এখন কোনো কাজে আসবে না, কেননা এরই মধ্যে শেখ হাসিনা সহ তার সরকারের সবার কূটনীতিক লাল পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার। যেহেতু হাসিনার লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে, তাই নিয়ম অনুযায়ী তার ভারতে অবস্থানের সময় ফুরিয়ে আসছে। ভারতের সরকারি সূত্র বলছে, বাংলাদেশ সরকার কূটনীতিক পাসপোর্ট বাতিল করার পর শেখ হাসিনার এখন আর কোনো পাসপোর্ট নেই। শেখ হাসিনা গত ২১ দিন ধরে ভারতে অবস্থান করছেন, সুতরাং হিসাব অনুযায়ী বৈধভাবে তিনি আর মাত্র ২৪ দিন ভারতে থাকতে পারবেন। সাবেক এই প্রধানমন্ত্রীর পরবর্তী পদক্ষেপ নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে। শেখ হাসিনার কূটনীতিক পাসপোর্ট বাতিলের কারণে ভারত থেকে বাংলাদেশে তার প্রত্যর্পণ ঝুঁকি বেড়েছে। গত ২ সপ্তাহে হাসিনার বিরুদ্ধে এই পর্যন্ত ৫১টি মামলা হয়েছে, যার মধ্যে ৪২টি হত্যা মামলা। ফলে আপাতদৃষ্টিতে এসব মামলাকে রাজনৈতিক বলে খারিজ করা কঠিন। শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি ২০১৩ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির আওতায় পড়বে, কিন্তু চুক্তিটি ২০১৬ সালে সংশোধন করা হয়। সংশোধিত চুক্তির ১০(৩) ধারায় বলা হয়েছে, কোনো অভিযুক্তের হস্তান্তর চাওয়ার সময় অনুরোধকারী দেশকে সেই সব অভিযোগের পক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ পেশ না করলেও চলবে। শুধু সংশ্লিষ্ট আদালতের গ্রেপ্তারি পরোয়ানা পেশ করলেই সেটিকে বৈধ অনুরোধ হিসেবে ধরা হবে।
সুতরাং শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে যেসব মামলা দায়ের হয়েছে তার কোনোটিতেও যদি আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেয় তাহলে সেটির ভিত্তিতেই বাংলাদেশ ভারত সরকারের কাছে তার হস্তান্তরের অনুরোধ জানাতে পারবে। তবে দিল্লির পর্যবেক্ষক ও বিশেষজ্ঞরা বলছেন শেখ হাসিনা ভারতের প্রায় 50 বছরের পুরনো বন্ধু, তাকে সর্বোচ্চ সুরক্ষা দিতে চেষ্টা করবে দেশটি। তাই ভারত সরকার নানা ধরনের কৌশল অবলম্বনের চেষ্টা করবে। এক্ষেত্রে সম্প্রতি আদালতে তোলার সময় দীপু মনি, আনিসুল হক ও সালমান এফ রহমানদের হেনস্থা করার বিষয়টি ভারত সামনে নিয়ে আসতে পারে। বিচারের জন্য বাংলাদেশের হাতে তুলে দেওয়া হলে শেখ হাসিনারও যে একই পরিণতি হবে না সেই নিশ্চয়তা নিয়ে প্রশ্ন তুলতে পারবে ভারত। ফলে অনেক বিশ্লেষকই মনে করেন যদি সত্যি শেষ পর্যন্ত শেখ হাসিনাকে হস্তান্তর করার জন্য ভারতের কাছে কোনো অনুরোধ আসে তাহলে সঙ্গে সঙ্গে সেটি নাকচ না করে দিল্লি দিনের পর দিন তা ঝুলিয়ে রেখে দিতে পারে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। নতুন করে 230 জন যুদ্ধবন্দী বিনিময় করল রাশিয়া ও ইউক্রেন। মধ্যস্থতা করেছে সংযুক্ত আরব আমিরাত। এই প্রক্রিয়ায় চলতি বছর বৈরী দুই প্রতিবেশীর মধ্যে প্রায় 1100 বন্দী বিনিময়ে সফলতার নজির গড়ল মধ্যপ্রাচ্যের সমৃদ্ধ এই আরব রাষ্ট্র। হিজল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। কার্স্ক প্রদেশে অনুপ্রবেশ করা ইউক্রেনীয় সেনাদের হাতে বন্দী 115 রুশ সেনাকে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। শনিবার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানায়। বিবৃতিতে আরও বলা হয় ওই 115 রুশ সেনার বদলে ইউক্রেনের 115 সেনাকে মুক্তি দেয়া হয়েছে। যুদ্ধবন্দী বিনিময়ের পুরো প্রক্রিয়ায় সংযুক্ত আরব আমিরাত মধ্যস্থতাকারীর ভূমিকায় ছিল বলে জানিয়েছে মন্ত্রণালয়। মুক্তি পাওয়া রুশ সেনারা বর্তমানে বেলারুশে অবস্থান করছেন। শিগগিরই তাদের দেশে ফিরিয়ে মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগে চিকিৎসা ও পুনর্বাসন করা হবে। শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও রুশ বাহিনীর হাতে বন্দী 115 সেনাকে ফিরিয়ে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 2024 সালে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে 1788 জন যুদ্ধবন্দী বিনিময়ের মধ্যস্থতা করেছে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। শনিবার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় সর্বশেষ প্রচেষ্টায় যুদ্ধরত দুই দেশের মধ্যে 230 বন্দী বিনিময় সফলতার মুখ দেখেছে। পুরো প্রক্রিয়াটি এগিয়ে নিতে ইতিবাচক ভূমিকা রাখায় রাশিয়া ও ইউক্রেন সরকারকে সাধুবাদ জানিয়েছে তারা। বিবৃতিতে আরও বলা হয় কেবল বন্দী বিনিময় নয়, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাত বন্ধে ইতিবাচক ভূমিকা রাখতে বদ্ধপরিকর সংযুক্ত আরব আমিরাত। বরাবরের মতোই আগামীতেও যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে অব্যাহতভাবে কাজ করে যাবে তারা। হিজল জোবায়ের, বাংলা ভিশন। সশস্ত্র সংঘাতের মধ্যেই বন্যার মতো প্রাকৃতিক এক দুর্যোগের মুখে পড়েছেন সুদানবাসী। এ পর্যন্ত প্রাণহানি হয়েছে অন্তত 114 জনের। টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি হয় ক্ষতিগ্রস্ত 16টি রাজ্যের মধ্যে সবচেয়ে নাজুক পরিস্থিতি দেশটির উত্তরাঞ্চলে। ক্ষতিগ্রস্ত 3,17,000-এর মধ্যে বাস্তুচ্যুত হয়েছেন কমপক্ষে 1,18,000 মানুষ। বিস্তারিত ইফাত জাহানের ডেস্ক রিপোর্টে। সুদানের সশস্ত্র সংঘাতের মধ্যে প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন বাসিন্দারা। কেউ কেউ আশ্রয় নিয়েছেন উদ্বাস্তু শিবিরে। এসবের মধ্যেই দেশটিতে দেখা দিয়েছে বন্যা। বেশ কয়েকদিন ধরেই হচ্ছে ভারী বর্ষণ। গত জুন মাস থেকে বন্যার কারণে বিপর্যস্ত হয়ে পড়ে সুদানের বেশ কয়েকটি অঞ্চল। জানা গেছে সুদানে এখন পর্যন্ত বন্যায় কমপক্ষে 114 জন মারা গেছেন। আহত হয়েছেন প্রায় 300-র কাছাকাছি লোকজন। প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 1,10,000 মানুষ। বর্তমানে মানবিক সংকটের মধ্যে রয়েছেন সুদানের অনেক বাসিন্দা। প্রায় 1 কোটি মানুষ বিশুদ্ধ পানি, খাবার এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের অভাবে ভুগছেন। বন্যা পরবর্তী সময়ে দেশটির উত্তরাঞ্চলের বাসিন্দারা এখনও ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে। দেশটিতে এরই মধ্যে পানির সরবরাহ ব্যবস্থা ও ড্রেনেজ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। যেখানে সেখানে আবর্জনা জমে থাকায় রোগ জীবাণুতে আক্রান্ত হচ্ছে শিশুরা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে বিশুদ্ধ পানির সংকটে অনেকে অনিরাপদ পানি পান করছেন। ইতোমধ্যে কলেরার মতো অনেক মারাত্মক রোগ ছড়িয়ে পড়েছে অন্যান্য পানিবাহিত রোগ। এছাড়া ম্যালেরিয়া এবং ডেঙ্গুতে আক্রান্ত হবারও খবর পাওয়া গেছে।
বন্যার কারণে সুদানে অনেক গুরুত্বপূর্ণ অবকাঠামো ভেঙে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে সেতু এবং রাস্তাঘাট। চায়না সেন্ট্রাল টেলিভিশন সিসিটিভিকে আব্দুল ওসামা নামে এক ব্যক্তি জানান, শহরটিতে তারা উদ্বাস্তু হয়ে এসেছিলেন। গতকাল সেখানে ব্যাপক বৃষ্টিপাত হয়। ওসামা আরও বলেন, তার ডায়াবেটিস এবং হার্টের সমস্যা রয়েছে, তবে সে এখনও সকালের নাস্তা খেতে পারেননি, এমনকি ঔষধও না। এ সময় ওসামা খুব দ্রুত তাদের অন্য শিবিরে নিয়ে যাওয়ার আর্জি করেন। ইফাত জাহান, বাংলাভিশন। চীনে ব্যাপক বৃষ্টিপাতের কারণে প্রধান কয়েকটি নদীর দুকুল উপচে ভেসে গেছে অনেক ঘরবাড়ি, তলিয়ে গেছে বিস্তীর্ণ অঞ্চলের কৃষি জমি। বছরের এই সময়টাতে চীনের সর্বোচ্চ বৃষ্টির প্রবণতা স্বাভাবিক হলেও চরম দুর্ভোগে পড়েছেন দুর্গত এলাকার অধিবাসীরা। প্রাকৃতিক দুর্যোগ নিয়ে ইফাত জাহানের আরেকটি ডেস্ক রিপোর্ট। চলতি বছরের 16 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত চীনে গড়ে সর্বোচ্চ পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। চীনের জাতীয় জলবায়ু কেন্দ্র শুক্রবার এ তথ্য জানিয়েছে। ঘন ঘন বৃষ্টিপাতের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চীনের উত্তরাঞ্চল। প্রাকৃতিক দুর্যোগের উচ্চ ঝুঁকিতে রয়েছেন অঞ্চলটির বাসিন্দারা। চীনে 2024 সালে গড়ে সর্বোচ্চ 132.5 মিলিমিটার বৃষ্টিপাত হয়, পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় যা প্রায় 12.8% বেশি। আবহাওয়া কেন্দ্র আরও জানিয়েছে, 1961 সালের পর এই বৃষ্টিপাত পঞ্চমবারের মতো সর্বোচ্চ পরিমাণ। সাধারণত চীনের উত্তর এবং দক্ষিণ অঞ্চলে বেশি বৃষ্টি হয়েছিল, তবে কেন্দ্রীয় অঞ্চলে তুলনামূলক কম বৃষ্টিপাত হয়। চীনের উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ লিয়াওনিং এবং জিলিনে সর্বোচ্চ রেকর্ড পরিমাণে বৃষ্টিপাতের কারণে দুর্ভোগে পড়েছিলেন সেখানকার বাসিন্দারা। গত 20 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত ঘন ঘন ভারী বর্ষণের সম্মুখীন হয় চীনের উত্তর পূর্বাঞ্চলের 3টি প্রদেশ। হেইলং জিয়াং প্রদেশের দক্ষিণাঞ্চল এবং জিলিন প্রদেশের বেশিরভাগ অঞ্চলে 200 থেকে 400 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। আগের তুলনায় এটি ছিল গড়ে 50% বেশি। ভারী বর্ষণের কারণে বেশ কিছু কৃষি জমিতে মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। চীনের মুদান নদী, সোংহুয়া নদী এবং ইয়ালু নদী সহ 3টি প্রদেশের প্রধান নদীর পানি উপচে আশেপাশের এলাকায় ব্যাপক বন্যার দেখা দিয়েছে। ইফাত জাহান, বাংলাভিশন। জাতীয় পর্যটক পরিবহনে অভিনব এক উড়ন্ত যান তৈরি করেছে চীন। স্বল্প উচ্চতায় এক যাত্রায় 700 কিলোমিটার পর্যন্ত উঠতে সক্ষম যানটির নাম AS700 এয়ারশিপ। গত শুক্রবার শুরু হয়েছে এর 20 দিনব্যাপী পরীক্ষামূলক উড্ডয়ন কার্যক্রম। হিজল জোবায়েরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। পর্যটক ও যাত্রী বহনে নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে চীনের উদ্ভাবিত AS700 এয়ারশিপ। শিগগিরই বাণিজ্যিক কার্যক্রম শুরুর লক্ষ্যে শুক্রবার থেকে গুয়াংশি শুয়াং প্রদেশে এই এয়ারশিপের 20 দিনের পরীক্ষামূলক উড্ডয়ন কার্যক্রম শুরু হয়েছে। প্রতিদিন স্থানীয় সময় দুপুর 12:30 থেকে 2:30 পর্যন্ত চলবে উড্ডয়ন। ঘণ্টায় 60 কিলোমিটার বেগে স্বল্প উচ্চতায় ইয়াংশু অঞ্চলের বিভিন্ন দর্শনীয় স্থানের ওপর দিয়ে উড্ডয়ন করবে এটি। এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়না এভিআইসির উদ্ভাবিত AS700 এক পাইলট সহ সর্বোচ্চ 10 জন আরোহী বহনে সক্ষম। উড্ডয়নের ক্ষেত্রে এর সর্বোচ্চ ওজন হতে পারে 4150 কেজি। একবারে 10 ঘন্টা পর্যন্ত উড্ডয়নে সক্ষম AS700। এই সময়ের ভেতর এটি সর্বোচ্চ 700 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। চলতি বছরেই বাণিজ্যিকভাবে AS700 মডেলের প্রথম এয়ারশিপ সরবরাহ করতে পারবে বলে আশাবাদী এভিআইসি। স্বল্প উচ্চতায় পর্যটকদের দর্শনীয় বিভিন্ন স্থান ঘুরিয়ে দেখানো ছাড়াও যাত্রী পরিবহন, বিভিন্ন জরিপ ও গবেষণা কার্যক্রম চালানো এবং জরুরি সেবায় এই এয়ারশিপ কাজে লাগানো হবে বলে জানিয়েছে তারা। হিজল জোবায়ের, বাংলাভিশন। এ ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।